তারা জবাব দিলেন যে হয়তো তারা লাঞ্চের পরে আসবেন, কিন্তু আমরা আসলে অনলাইন মিডিয়ায় বিভিন্নভাবে দেখলাম যে তাদের একটা রিয়েকশনের কারণে তারা এখানে আসে নাই। তো আসলে আমরা বুঝতে পারবো লাঞ্চের পরে যদি তারা আসে তাহলে বুঝতে পারবো যে বিষয়টা স্বাভাবিক। আর যদি লাঞ্চের পরে জামাতে ইসলামের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝবো যে নিশ্চয়ই এখানে ভিন্ন কোনো কারণ আছে। যাই হোক, আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল 70 ছিল। আর্টিকেল 70-তে এবার আজকে মোটামুটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন। এই বিষয়টা আজকে সবাই মিলে ঐক্যমত হয়েছে। আরও দুটো বিষয় ছিল, এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের, বলা হয়েছে যে না এই দুটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে, পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে, পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা এগুলো সংস্কার করবে। আর বাকি বিষয় ছিল হলো স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি, সেখানেও মোটামুটি ঐক্যমত্য হয়েছে যে চারটি বিষয় যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, তারপরে ইন্টিমেশন কমিটি, পাবলিক অ্যাভারটেকিং কমিটি, এই কমিটিগুলো এই চারটা কমিটি বিরোধী দলের হাতে থাকবে। এছাড়া পরবর্তী অন্যান্য কমিটি সংখ্যানুপাতিক, পার্লামেন্টের মেম্বারদের সংখ্যানুপাতিক হারে বিরোধী দলের কাছে চেয়ারম্যানের পদ থাকবে। এই দুইটা বিষয় ঐক্যমত্য হয়েছে। বাকি আরেকটা বিষয় এখন আলোচনা চলছে, সেটা হলো সংসদে নারী আসন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব 400 আসনে নারী সংরক্ষিত আসন রাখা, 100 আসনে সংরক্ষিত নারী আসন 100 করা, 400 আসনের মধ্যে, এটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয়, আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে, এবং ফেসিবাদ যাতে আবার জেগে না বসতে পারে, দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এর সাথে নারী আসনের সম্পর্কটা কি? তাইলে দেখি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল, স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, ফেসিবাদী শাসন কায়েম হয়েছিল, এমনটা তো মনে হয় না। বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে। পার্লামেন্ট নেত্রী, বিরোধী দলের নেত্রী দুইজনেই নারী ছিলেন। তো নারী আসন কম থাকার কারণে, নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে, বিষয়টা তো এমন না। এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে 100 আসন হতেই হবে। এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই, বরং এখানে তাদের 300 আসনে, এখন যে বিদ্যমান 300 আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে, সবারই ইকুয়াল রাইট আছে। এদের সংরক্ষণ করতে হবে কেন? যারা এখানে, আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই, এদের জন্য আসন সংরক্ষণ করলে যে এদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয়, বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করুক। নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক, নিজেরা প্রার্থী সিলেকশন করুক, সেখানে যাক, এখানে তো কোনো বাধা নেই। আমরা বলেছি যে তাদের সম্মান এবং মর্যাদা এই সংরক্ষিত আসনের দ্বারা সংরক্ষণ হবে না, বরং আমরা যেটা বলছি যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখানে কোনো বৈষম্যের প্রয়োজন নেই। আর যদি সংরক্ষণ করতে হয় তারপরেও যদি, যেহেতু আমরা এখানে ঐক্যমত্যে প্রস্তুত চাই, আমরা একা আলাদা বিচ্ছিন্ন হতে চাই না, এই জন্য আমরা তারপরেও যদি অধিকাংশ রাজনৈতিক দল এর ব্যাপারে একমত হয়, তাহলে আমরা বলেছি আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন, সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পোর্শন থাকবে, সম্মানজনক পোর্শন থাকবে। আমরা এটা বলেছি, পুরুষের যেমন থাকবে নারীদেরও থাকবে। তাছাড়া সংস্কার কমিশনে যে আবার একটা বিকল্প প্রস্তাব আছে, সেটা হলো যে 300 আসনে যে ভোট হবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সেই
ভোটের আনুপাতিক হারে 100 আসনে নারী হবে। আমরা বলছি বিকল্প হিসেবে এটাও হতে পারে। বিকল্প হিসেবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন নিম্নকক্ষ উচ্চকক্ষে, সেটা আমাদের মূল দাবি, সেটাও যদি না হয় তাহলে বিকল্প হিসাবে সংস্কার কমিশন থেকে যে বিকল্প প্রস্তাব এসেছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করা, আমরা এর সাথেও আমরা একমত আছি। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দ্বিতীয় পর্বের আলোচনা এখন লাঞ্চের বিরতি হবে এবং পরে লাঞ্চের পরে দ্বিতীয় পর্বের আলোচনা হবে। তারপরে ইনশাআল্লাহ সর্বশেষ আমরা আপনাদের সামনে বিবৃতি দেব। আমার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আরেকজন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব আছেন, আর আমি গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র। ধন্যবাদ। না না, ঐক্যমত্য কমিশন সেটা করছে না। আমরা বলছি যে অন্যান্য বিষয়কে বরং এটা নিয়ে তাদের মনে হয় যেন আগ্রহটা একটু বেশি। অন্যান্য সংস্কারের যে এই বিষয়ে তাদের আমরা দেখলাম আগ্রহটা বেশি। তো বললাম যে এটার সাথে তো আসলে আগামীতে দেশ কিভাবে চলবে এটার তেমন কোনো সম্পর্ক নেই। আর অতীতে এই জন্য স্বৈর শাসন কায়েম হয় নাই, বেশিরভাগ কায়েম হয় নাই, সংকট তৈরি হয় না। এটা তো সংকটের জায়গা না। সংকটের জায়গা যেগুলো আছে এগুলো আপনারা সংস্কার করেন। আমরা এই কথা অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনক অংশ নেয় এবং তারা রাজনীতিতে আরো বেশিভাবে আসুক, এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে। আমরা সম্মান এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে। এটা বরং নারীদের জন্য সম্মানজনকভাবে ওয়াইজ হবে। আমরা সেটাই বলেছি। ইসলামী আন্দোলন কি নারী নেতৃত্ব তাদের দলের নেতৃত্ব হিসেবে মেনে নেবে কিনা, না আপনার দলের প্রধান নারী হতে পারবে কিনা, প্রশ্ন তো আজকের এখানে নাই। আপনি বললেন সংস্কার কমিশনে তো এই বিষয়ে আলোচনা হয় না, যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা ওই বিষয়ের উপরে থাকি। আস্থা ভোট আর অর্থ বিলের বিষয়ে আপনাদের কথা বলুন। আস্থা বিল এবং অর্থ, এর সাথে আমরা একমত আছি। এই অর্থ বিল এবং আস্থা বিলটা যাতে সংরক্ষিত থাকে আর্টিকেল 70-তে, আমাদের এই বিষয়ে একমত আছে। ধন্যবাদ।